বিজ্ঞাপনের ভাষায় বলা যায় বয়স কম তাই সাহস বেশি। আমার পাশে যে মেয়ে বসে রয়েছে তার জন্য এই বিজ্ঞাপনের ক্যাচ লাইন ভীষণভাবে ফিট করে। সত্যিই বয়স কম তাই এতখানি সাহস। আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আমার সঙ্গে রয়েছে রাজন্যা হালদার, যিনি ইতিমধ্যে বাংলার রাজনীতিতে ভোটের বাজার তো বটেই, তার অনেক আগে থেকে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। রাজন্যা, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথম হচ্ছে আমি তোমার কাছে একটা খুব স্পেসিফিক প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে যে তুমি দুটো জায়গা থেকে ভোটে দাঁড়ালে, আসানসোল তোমার নমিনেশন বাতিল হয়ে গেল, এটা কেন দুটো জায়গায় ভোটে দাঁড়ালে, আর আসানসোলের নমিনেশনটা বাতিল হলো কেন আসানসোল দক্ষিণ থেকে? প্রথম কথা, বাতিল হয়নি, ইচ্ছা করে আমাকে আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। আচ্ছা। এবং সেটা আমাকে যেহেতু প্রথমত দমিয়ে দেওয়া যায়নি, তাই জন্য আমার প্রপোজারদেরকে অত্যাচার করে তাদেরকে রাস্তায় আটকে দিয়ে তাদের সঙ্গে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করে আমাকে বাধ্য করেছে লাস্টে যে 4 জন প্রপোজারের সাইন ওখানে নিতে। আমি পুরো ঘটনাটাই বলবো তোমাকে। আমি আগে একটু বলে নিই যে কেন দুটো জায়গা থেকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা জনসংগ্রাম মঞ্চ বলে একটি মঞ্চ থেকে বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বাভাবিকভাবে দুটো বড় শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। এবার এই সিদ্ধান্ত তো আমরা হঠাৎ করে ভোটের জন্য নিইনি, আমরা অনেকদিন ধরেই আস্তে আস্তে তৈরি হয়েছি। আমাদের গ্রাউন্ড রিপোর্টিং অনুযায়ী আমরা এমন এমন জায়গায় প্রার্থীদের চিন্তা ভাবনা করেছিলাম যেই জায়গাগুলোতে সত্যি 5 বছর কোনো কাজ হয়নি। বিগত 5 বছরে বিধায়িকা বা বিধায়করা সত্যি ফেল করেছে, ফেলিওরের মধ্যে দিয়ে গেছে। তো তার মধ্যে আসানসোল দক্ষিণও একটি অন্যতম জায়গা ছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেখানে বিজেপির বিধায়িকাকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে উনি ঢুকেছেন, প্রত্যেকটা জায়গায় গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। মানুষ দরজা বন্ধ করে রেখে দিয়েছে উনি যখন ঢুকেছেন, কারণ উনি সত্যি কিচ্ছু করেননি 5 বছর। এইগুলোই আমি তুলে ধরেছিলাম ওখানে গিয়ে প্রচারের সময়। উনি শুধুমাত্র চলেন কয়লা আর বালি সেটিং এ ওখানে। আচ্ছা। বিভিন্ন জায়গায় ইল্লিগাল বালিঘাট থেকে বালি তুলে পাচার করা, তারপর রাস্তা ভেঙে গেছে, ফাটল ধরে গেছে, রাস্তা মেরামত হয়নি 5 বছরে, পানীয় জলের সমস্যায় মানুষের ঘরে পানীয় জল ঢোকে না, আর্সেনিক যুক্ত জল, মানে এত, সেই জলটাও পানের অযোগ্য, এরকম বিষয়। বিভিন্ন ইস্যু ছিল তার মধ্যে, তো আমি সেগুলো নিয়ে ভোকাল হয়েছিলাম। উনি সেটাতে হয়তো কোথাও না কোথাও গিয়ে একটা থ্রেটের মুখে পড়েছিলেন ওনার এইবারের ভোট নিয়ে। তাই আমাকে যারা সমর্থন করেছিল ওখানে, বাংলা পক্ষ করেছিল, এনসিপি বলে ওখানকার একটি লোকাল দল করেছিল। আচ্ছা। তো এনসিপি যে প্রতিষ্ঠাতা, তিনি বারবার মিডিয়াতে বলেছেন, আমি শুনছি সেটা এখন, যে আমাদের সঙ্গে তো উনি যোগাযোগ করেছেন, মানে এনসিপির সঙ্গে বিধায়িকা বারবার যোগাযোগ করেছিলেন আমি যেন উইথড্র করে নিই। আচ্ছা। কিন্তু আমি তো নমিনেশন উইথড্রই করিনি। এমনও বলা হয়েছিল আমাকে যেন যেতেই না দেওয়া হয়। কিন্তু আমি চলে যাই এবং গিয়ে আমি নিজে নমিনেশন ফাইল করি। আমার 4 জন প্রপোজার এসে সঙ্গে সঙ্গে সাইন করে দিয়ে যায়। গল্পটা হয় 6 জন প্রপোজারকে নিয়ে। প্রথমে তাদেরকে গাড়ি আটকে দেওয়া হয়, মারপিট করা হয়, তারপর আমি ওই 6 জনকে কোনো রকমে রেস্কিউ করে, আর আমি রিস্ক নিই না, ওনাদের বদলে বাকি 6 জন নিয়ে আসি। তো সেই 6 জনকে গেটের মুখে প্রথমে ঢুকতে দেওয়া হয় না, তারপর কোনো রকমে ঢুকিয়ে দেওয়া হলেও ওপর থেকে বিজেপির একজন জেলা সহসভাপতি ছিলেন প্রশান্ত বাবু, তিনি নাম, তিনি সেকেন্ড ফ্লোরে ছিলেন ওপরে। সেদিন তো বিজেপি নমিনেশন ছিল না, তো উনি ওখানে কি করছিলেন আমাদের কাছে সব ফুটেজ রয়েছে। কিন্তু উনি ওখান থেকে ফোন করে নিচে এনসিপির একজনকে বলেন যে 3টের মধ্যে দরজা বন্ধ হয়ে যাবে, তারপরে ঢোকাও, দরজা বন্ধ হওয়ার পরে যেন ওরা ঢুকতে পারে, দরজা বন্ধ হওয়া অব্দি আটকে রাখার চেষ্টা করো। তা এনসিপির ওই ভদ্রলোক ফোনে বলে, এই থাম, যখন আমি বলবো তখন দরজা খুলবি, তখন আসবি, এখন আসবি না। তো এবার এইগুলো আমি পরে জানতে পারছি বিভিন্ন মানুষদের কাছে, কারণ আমি তখন ঘরের মধ্যে, আমি প্রার্থী যেহেতু। তো আমার সঙ্গে যারা ছিলেন তারা তো বিশাল ওখানে তর্কাতর্কি করেন এবং ওই 6 জনকে ঢোকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। পুলিশ একটি এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেটা হচ্ছে খুব অদ্ভুত ভাবে সেকেন্ড ফ্লোরে পুলিশ ওই 6 জন প্রপোজারকে কোন রকম ভাবেই ঢুকতে দিচ্ছে না, বরং খুব খারাপ ভাষায় বলতে গেলে তাড়িয়ে দিচ্ছে, ওখান থেকে দূর করে তাড়িয়ে দিচ্ছে। ঠিক সেম ঘটনা আমার সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে যখন জামুরিয়া এসির ক্ষেত্রে হচ্ছে ফর্ম ফিল আপ, মনোনয়ন জমা, তখন 5টার পরও প্রপোজাররা ঢুকছে, পুলিশ এন্টারটেইন করে তাদেরকে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, সেই ভিডিও আছে আমার কাছে। তো আমাকে আটকানোর জন্য
পুলিশ, মানে পুলিশ কেন জানি না, আমি তো জানতাম পুলিশ প্রশাসন তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাও যুক্ত ছিল, হঠাৎ করে পুলিশ প্রশাসনও বিজেপির দিকে কিছু কিছু ক্ষেত্রে এই যে ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি জানি না কিসের ইঙ্গিত এটা, তবে মানে তুমি ষড়যন্ত্রের অভিযোগ করছো? একটা পুরো পুরো ফুল প্রুফ ষড়যন্ত্র রয়েছে এক্ষেত্রে। আচ্ছা, তো এই মানে তোমার তো একটা টার্গেট ছিল, আসানসোল দক্ষিণটা হচ্ছে না, মানে এটা ডেফিনেটলি তোমার একটা মন খারাপেরও তো জায়গা। মানে তুমি যেহেতু মানুষের কথা বলছো, যে যে মানুষরা যেখানে যেখানে ওই দুটো পয়েন্ট তোমরা বেঁচেছো যেখানে মানুষ সত্যি কিছু পায়নি, তো সেই জায়গা থেকে তো একটা মন খারাপের ব্যাপারও তোমার থেকে যাচ্ছে। ভীষণ মন খারাপ হয়েছে, কতটা সেটা তো আমি তো প্রকাশ্যে কিছু আনতে পারি না, মানে চাই না আনতে, সেটা আমার সঙ্গে যারা ছিল তারা জানে। তবে আমি কিন্তু মাটি ছেড়ে চলে আসছি এরকম নয়। আচ্ছা, সেটা কিরম ভাবে? এটা তো 5 বছরের গল্প নয়। ইলেকটোরাল পলিটিক্সে যখন একবার এসেছি, তার মানে এটা দীর্ঘমেয়াদী বিষয়। আজকে 5 বছরের জন্য হয়তো আসানসোল দক্ষিণের মানুষ আমাকে প্রার্থী হিসেবে পেলেন না, কিন্তু এই কথা আমি ওখানকার প্রত্যেকটা ঘরে দিয়ে এসেছি বা আপনাদের মাধ্যমে দিতে চাই, যে তাদের সুখ দুঃখ, তাদের জ্বালা যন্ত্রণা, তাদের আনন্দ অভাব অভিযোগে রাজন্যা হালদার কিন্তু পাশে থাকবে এবং ওই মাটি কামড়ে থাকবে। যদি ওই মাটিতে আবারও কোনো ইস্যু তৈরি হয়, যেটা চলমান ইস্যু, সেই ইস্যুগুলো নিয়ে আমি আবারও ভোকাল হব, এবং যতবার যেখানে যেখানে হওয়ার প্রয়োজন, সেটা যদি হাইকোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে আমি যাব। সোনারপুর দক্ষিণে তোমার লড়াই ছিল, আছে, থাকবেও। এই সিচুয়েশনে তোমার যখন আসানসোল যখন হাতছাড়া হয়ে গেছে, সোনারপুর দক্ষিণে কি তোমার ফোকাস আরো বেড়ে যাচ্ছে? কি ভাবছো? মানুষের কাছে পৌঁছেছো, গত 15 দিন ধরে রীতিমতো প্রচার করেছো, এমনকি ট্রেনেও তোমাকে, লোকাল ট্রেনেও তোমায় দেখা গেছে। মানুষ কি বলছেন, কতটা রেসপন্স পাচ্ছ? সোনারপুর দক্ষিণের মানুষের মধ্যে একটা খুব বঞ্চনার অভিযোগ উঠে আসছে। কিরকম? মানে মানে একটু একটু যদি ডিটেলে বলো। বিগত 5 বছরে সোনারপুর দক্ষিণের মানুষ এমন একটা বঞ্চনার স্টেটে চলে গেছে, মানে মানসিকভাবে, যেখানে তোমাকে আমি রিকোয়েস্ট করব, দাদা তুমি একবার বর্ষাকালে আসো, কোথাও না, তুমি যদি বলো যে বোন তোমার বাড়িতে যাব, বোন হিসাবে বলছি, আমার বাড়ির সামনে একবার আসো তুমি বর্ষাকালে। আমার বাড়িটা হচ্ছে সোনারপুরে, তাও একটু ভূমির দিক থেকে একটু উঁচু জায়গা, উঁচু ভূমি, তাও আমার বাড়ির সামনে বর্ষাকালে 1 কোমর জল থাকছে। এই 5 বছরের ঘটনা বলছি। আমাদের কিন্তু সোনারপুরের এরকম ইতিহাস নেই যে জল জমে, আমাদের সোনারপুর কিন্তু জলাভূমি নয়, মানে জল জমার জায়গা নয়। মিশন পল্লীতে জমতো, আমরা ছোটবেলা থেকে দেখেছি, বাকি সোনারপুরের মোড়ের মাথাতেও কোনোদিন জল জমেনি। তুমি এখন সোনারপুরে আসবে, 1 কোমর জল বর্ষাকালে, 5 বছরের ডেলি বর্ষার ঘটনা হয়ে গেছে। একটা বৃষ্টি, একটু বৃষ্টি হলেই, 2 দিন বৃষ্টি হয়েছে, তাতেও কিছু কিছু জায়গায় রাস্তায় এমন অবস্থা, সাইকেল বাইক বা হেঁটে যাওয়ার মানুষের উপায়টুকু নেই। আচ্ছা, আমি সেই ভিডিও তুলে এনেছি, সেই ভিডিও আমি পোস্ট করছি অনবরত। এবার বঞ্চনা শুধু জল জমার দিক থেকে না, আমাদের সোনারপুরে একটা ভালো হাসপাতাল নেই, সরকারি হাসপাতাল নেই। একটি হাসপাতাল রয়েছে, দীর্ঘদিন ধরে রয়েছে, যার পরিষেবা এত খারাপ যে সাধারণ মানুষ পর্যন্ত যায় না, বসুবাস গ্রামে। আচ্ছা, সোনারপুরে জল নিকাশি ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা, সেইটারও পরিকাঠামো এমন ভগ্নপ্রায় দশায় চলে গেছে যে মানুষ বিব্রত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর্সেনিক থেকে শুরু করে বিভিন্ন বিষয় জড়িত রয়েছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ট্রান্সপোর্ট ব্যবস্থা। আমাদের সোনারপুর থেকে, ভাবো না তুমি, বারুইপুর থেকে বারাসাত পর্যন্ত ডিরেক্ট বাস আছে, আমাদের সোনারপুর থেকে কোনো বাস নেই। আমাদের সোনারপুরে যে একটা মেন শহর বলা যায়, রাজপুর সোনারপুর পৌরসভা অনেক প্রাচীন এবং অনেক বড় পৌরসভা, অবশ্যই সবাই জানে, কলকাতা পৌরসভার পর। সেই পৌরসভার এখান থেকে একটা বাস চলে না ভালো, যে বাস কানেক্ট করবে, কানেক্টিভিটি থাকবে যার উত্তর কলকাতার সঙ্গে বা বিভিন্ন মেন পয়েন্টের সঙ্গে। ট্রেন ব্যবস্থা অবশ্যই রয়েছে, সেটা তো রাজ্য সরকারের কিছু না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। আরো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো তো রয়েছেই। বারুইপুর বাজার আর সোনারপুর বাজার, তুমি দুটো বাজারের মধ্যে তফাৎ দেখতে পাবে। ওটাও তৃণমূল সরকার তৈরি করেছে পরিষেবা, শেড দিয়ে, কি সুন্দর একটা সুব্যবস্থা, পরিকাঠামো। তুমি সোনারপুর বাজারে ঢুকতে পারবে না বর্ষাকালে বলো বা এরকম সিচুয়েশনে বলো, একটু জল জমলে, বৃষ্টি হলে, মানে বাজারে যারা বিক্রেতারা বসে তারা পর্যন্ত বিব্রত হয়ে যাচ্ছে, এত খারাপ অবস্থা। মশার উপদ্রব, কারণ জলাভূমিগুলোতে নোংরা জমিয়ে জমিয়ে একটা ভ্যাট তৈরি করে দেওয়া হয়েছে। আর তার থেকে গুরুত্বপূর্ণ প্রবলেম সোনারপুরের রাস্তা। তুমি যদি
নিজে রাস্তায় বাই অটো বাই টোটো বাইক আসো, দেখবে ঢালাই ব্রিজের নিচ থেকে সোনারপুর এই রাজপুর মোড় পর্যন্ত এই রাস্তাটা, এটা মেন রাস্তা, তো ওই রাস্তায় তুমি খেয়ে আসলে তোমার মানে হয়ে যাবে, বেরিয়ে আসবে যা খেয়ে এসেছো, এমন খারাপ অবস্থা করে রেখে দিয়েছে। ফলে 5 বছর মানুষ তো ভোট দিয়ে একজনকে জেতায়, এইটুকু এক্সপেকটেশন তো তার থাকবে ভাই যে 5টা বছর দেখো আমাদেরকে। 5 বছর উনি যে ফান্ডিংটা কেন্দ্র থেকে পাঠানো হয় বা রাজ্য থেকে পাঠানো হয় সেটা পুরো আত্মসাৎ করে নিয়েছেন বিধায়িকা, এবং এই মানুষগুলোকে বঞ্চিত করেছে বলে আমি এই অভিযোগ মানুষের মধ্যে পেয়েছি, যেটার কারণে আমার মনে হয়েছে যে সোনারপুরের মানুষের থেকে একটা ম্যাসিভ সাড়া আমি পেতে পারি। তুমি যে বিধায়িকার বিরুদ্ধে অভিযোগ করছো, মানে টু বি স্পেসিফিক লাভলি মৈত্রের বিরুদ্ধে তুমি অভিযোগ একদম করছো, একদম। তোমার মনে হয় তুমি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছো, তোমার মনে হয় তুমি লাভলি মৈত্রকে হারাতে পারবে? এই কনফিডেন্স আছে তোমার? আমার কনফিডেন্স অবশ্যই রয়েছে, কিন্তু তার থেকেও বেশি বিশ্বাস রয়েছে সাধারণ মানুষের প্রতি। আমিও তো ভোটার, সাধারণ ভোটার যারা রয়েছে তাদের মধ্যে আমিও একজন ভোটার, কিন্তু সোনারপুর দক্ষিণে বাকি প্রার্থীরা কিন্তু কেউ এখানকার ভোটার নয়, কেউ এখানকারই বাসিন্দা নয়। আচ্ছা। একমাত্র এখানকার বাসিন্দা আমি, রাজন্যা হালদার। তো আমার এই বিশ্বাসটুকু রয়েছে, আমি ভোটার হয়ে যদি অন্য কাউকে চুজ করতে পারি লাভলি মৈত্রকে চুজ না করে, তাহলে বাকি ভোটাররাও আমাকে চুজ করবে, এই বিশ্বাসটুকু আমার আছে। আচ্ছা, তুমি হঠাৎ ভোটে এলে কেন? মানে আমি একটু যদি পেছনে যাই, তোমার সঙ্গে তৃণমূলে যথেষ্ট হৃদ্যতা ছিল, তোমাকে একটা বড় মঞ্চে এক সময় দেখা গেছে, মমতাই তোমাকে সেখানে প্রেজেন্ট করেছিলেন, তার সঙ্গেও তোমার যথেষ্ট, তুমি পুজোতে অনেক সময় তার বাড়িতে দেখাও গিয়েছে। এই সম্পর্কে চিড় ধরলো কেন? আরজি কর কাণ্ডের সময় তোমাদের ওই সিনেমাটা এর পেছনে কাজ করেছিল? অনেক কিছুই কাজ করেছে, আমি বিশ্বাস করি। একটা দল চালাতে গেলে আমার বলার ধৃষ্টতা উদ্ধত্ত আমি দেখাবো না, কারণ আমি এখনো পর্যন্ত একটা দল চালাইনি, কিন্তু আমার এটা বিশ্বাস, একটা দল চালাতে গেলে দলের নিচ থেকে ওপর পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে তার তত্ত্বাবধান রাখা খুব প্রয়োজন। আজকে সাউথ ক্যালকাটা ল কলেজে সেখানেও তৃণমূল কংগ্রেসের একজন যুক্ত। আরজি করের সময়ও ক্ষোভ বিক্ষোভ অভাব অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকেই উঠেছে, এবং সেই সংক্রান্ত তথ্য প্রমাণ কোথায়? সব লোপাট হয়ে গেছে। এটা আমারও অভিযোগ, নেই, সত্যি নেই, তথ্য প্রমাণ নেই। তৃতীয় বিষয়, উত্তরপাড়ায় ঘটেছিল একটি 16 বছরের নাবালিকা মেয়ের সঙ্গে, সেখানেও যুব তৃণমূল কংগ্রেস। জয়নগর কুলতলি তৃণমূল কংগ্রেস। আমার উইমেন সেফটি সিকিউরিটি নিয়ে প্রশ্ন ছিল, আছে, থাকবে, যেটা তৃণমূল কংগ্রেস দিতে ব্যর্থ, এবং বারবারই এই কমেন্টটা ঘুরে ফিরে এসেছে। মুখ্যমন্ত্রী হিসেবে তার মুখে কমেন্ট মানায় না, তবুও বলছি, 9টার পর মেয়েরা বেরোচ্ছে কেন, তাই না? ওই দুর্গাপুর একটি ঘটনায় ঘটেছিল, দুর্গাপুরে, যদিও ঘটনাটি পরে বলা হয় মিথ্যে ঘটনা। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কর্মসংস্থান। আমি নিজে পাশ করে বসে রয়েছি, আমার নিজের কর্মসংস্থানের ভবিষ্যৎ যদি অনিশ্চিত হয়, আর 5 জনের তো হবেই। হওয়া চাকরি কেড়ে নিচ্ছে, হওয়া চাকরি চুরির জন্য চলে যাচ্ছে, তাহলে যারা বসে আছে, এই যে আমি 21 সালে পাশ করে আজ অব্দি বসে রয়েছি, আমার থাকার কারণটা কি? এমন তো নয় যে আমি খুব খারাপ স্টুডেন্ট, আমি এখানে চান্স পাচ্ছি না, আমার তো যথেষ্ট ভালো ক্যারিয়ার রয়েছে, তাও কেন আমি সরকারি চাকরি পাবো না? পরীক্ষাগুলো কেন হবে না? তার জন্য কেন রাস্তায় ছেলেমেয়েদের নামতে হবে? তো এই বিভিন্ন কারণ, যে কারণের জন্য একটা দূরত্ব তৈরি হয়েছে। আর আদর্শগত দূরত্ব তো অবশ্যই অবশ্যই তৈরি হয়েছে। আমরা যারা ছোটবেলায়, এটা আমি বারবারই বলেছি, আগেও বলেছি, তোমাদের চ্যানেলে বলছি, আমরা যারা ছোটবেলায় দক্ষিণপন্থী মনোভাব নিয়ে জন্মগ্রহণ করেছি, তারা ইন্দিরা গান্ধীর কথা শুনেছে, আমাদের বয়সী ছেলেমেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আন্দোলনরত অবস্থায় আমরা দেখেছিলাম ছোটবেলায়, সেটা অস্বীকার করার নয়। কি আন্দোলন, কেন নয়, কি বিষয়, কি বৃত্তান্ত, সেটা নিয়ে অনেক সমালোচনার জায়গা বাকিরা করবে, কিন্তু যেটা করেছেন সেটা মিথ্যে নয়, আন্দোলন তো করেছেন। তো এই আন্দোলন দেখে আজকে বড় হয়ে, যে কারণে উনি আন্দোলন করেছিলেন, সচিত্র ভোটার কার্ড হোক, কর্মসংস্থান হোক, তাপসী মালিক, তার সময় যখন হচ্ছে, তার এই ধরনের মন্তব্য, তার এই আচরণ, তার এই উদাসীনতা, এটা তো অবশ্যই মেনে নেওয়া নয়। দ্যাটস ওয়াই। তোমার কি মনে হয়, মানে এই যে তুমি যে এক ঝুড়ি অভিযোগ করলে তৃণমূলের বিরুদ্ধে, তুমি স্পেসিফিক, তো তোমার কি মনে হয় এই ভোটে কি সেই প্রভাব পড়বে তৃণমূলের উপর? মানে সরকার কি আবার ফিরে আসবে, মানে তৃণমূলই, নাকি তোমার কি মনে হয় পালা বদলের সম্ভাবনা রয়েছে?
আমি এই বিষয়ে তো বলতে পারবো না, কারণ পালা বদলে আমার কন্ট্রিবিউশন যদি থাকেও বা সরকার থেকে যাওয়াতেও আমার কন্ট্রিবিউশন যদি থাকেও, আমাদের জনসংগ্রাম মঞ্চ তো সরকার তৈরি করতে পারবে না এবার। না না, সে তো বটেই, হ্যাঁ। তো আমার যেই থাকুক যেই আসুক, আমার স্পষ্ট বক্তব্য এটাই, এই যে ডিমান্ড গুলো রয়েছে মানুষের, সেগুলো যেন সত্যি পরিপূর্ণ হয়। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে রিগার্ডিং দিস সরকার বদল এন্ড অল। একটা জিনিস আমি জানতে চাই তোমাকে, সেটা হচ্ছে যে কৌস্তব বাগচির ক্ষেত্রে যেমন বলা হয় যে মাথা নাড়া করে নিয়েছিলেন যতক্ষণ না বদলাচ্ছে ততক্ষণ, তোমার ক্ষেত্রে কি ব্যাপারটা তাই? মানে তোমার এই ব্যাপারটাকে বলে কি, মানে এটার কি কোনো টেকনিক্যাল টার্ম আছে? মানে তুমি যে চুল এভাবে রেখেছো, কারণটা কি? মানে এটার কোনো বিষয় আছে, মানে কোনো কারণে, কোনো মানত টানত কিছু? না, একদমই এটা আমার নিজস্ব ব্যক্তিগত কারণ। মানে তোমাকে বহু প্রশ্নের মুখে পড়তে হয়েছে বহুবার, সেটা আমি অলরেডি লাইভ করে বলেও দিয়েছিলাম যে কি কারণে। মানুষ অনেক কথা বানায়, আমি কেন, আমার শরীর এত তুচ্ছ নয় যে কোনো কিছুর জন্য বাজি ধরতে হবে আমাকে, ডেড সেলও তুচ্ছ নয় এত আমার। এটা একেবারে আমার নিজস্ব ব্যক্তিগত একটি কারণে আমার মনে হয় যে সেই কারণটা আমার এবং আমার স্পিরিচুয়াল ধারণার প্রতি নিষ্ঠা রেখে। তো সেটা আমার মনে হয় ডিসকাস না করাই বেটার। ঠিক আছে, বাদ দাও। তুমি একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে আসানসোল দক্ষিণে যে কনস্পিরেসির মুখে তোমায় পড়তে হয়েছে, এখানেও তো বিজেপির ক্যান্ডিডেট আছেন, রূপা গাঙ্গুলির বিরুদ্ধে তোমাকে লড়তে হবে। কোন রকম কি লড়াইয়ের মানে বাড়তি কোনো, মানে লড়াইয়ের বাইরের কোনো লড়াই তোমাকে ভাবাচ্ছে কোনোভাবে? না, এখানে লড়াইটা আমি বলছি রূপা গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও তো একই বিষয়। উনি এমনি অভিনেত্রী হিসেবে দুর্দান্ত, আমার বলার দৃষ্টতা নেই, কিন্তু রাজনীতির ময়দানে কাজ করতে পারার মানসিকতা নিয়ে উনি মানে ওনার আছে বলে আমি বিশ্বাস করছি না। কারণ কেন করছি না, তার দুটো বিষয়। এক, উনি নিজেও যথেষ্ট, ওনার বয়স হয়ে গেছে, এবং যেটা একটা তরুণ প্রজন্ম করতে পারে, দৌড়াদৌড়ি, এখানে যাওয়া সেখানে যাওয়া ওখানে যাওয়া, সেটা ওনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে না। আমি কিন্তু ব্যক্তি রূপা গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করছি না বা ব্যক্তি লাভলি মৈত্রকে করছি না। আমি দুজনের ক্ষেত্রেই একটা জিনিস দেখলাম, টোটোর উপর উঠে আর ওই থারের ওপর বসে হাত নেড়ে যাওয়ার প্রবণতা কিন্তু দুজনেরই সেম। মানে মানুষের কাছে, তোমার মানুষের ঘরে গিয়ে বসে তুমি যদি তার সুখ দুঃখের কথা শুনতে না পারো, তাহলে 5 বছর মানুষ কেন তোমাকে দেবে? দুজনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হলো না। আর একটা দ্বিতীয় বিষয়, আমি সিআইডির, আমি রিসেন্টলি এটা আবার দেখলামও, এটা সকলে জানেন কিনা জানেন না, 7 বছর ধরে সিআইডির কিন্তু একটি কেস চলছে রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, চাইল্ড ট্রাফিকিং নিয়ে উত্তরবঙ্গে। এবং তার সঙ্গে 2021 সালে বিজেপি আমাদের এইখানে পশ্চিমবঙ্গের অবজারভার কৈলাস বিজয়বর্গীর নামও যুক্ত রয়েছে। তো এটা কিন্তু আমাকে নতুন করে ভাবাচ্ছে, এবং সোনারপুরের মানুষও ভাবুক, এমন কাউকে প্রার্থী হিসেবে কি তারা বেছে নেবেন যার বিরুদ্ধে চাইল্ড ট্রাফিকিং এর মতো অভিযোগ রয়েছে? তো এগুলো ভাবার বিষয়। এবং এটা শুধুমাত্র আমি সোনারপুরের প্রার্থী হিসেবে নয়, আমি সোনারপুরের মানুষ হিসাবে আমাকেও যদি জিজ্ঞাসা করা হয়, আমিও কিন্তু ভাববো আপনার সন্তানের ভবিষ্যৎ, 5 বছরের ভবিষ্যৎ কোন হাতে পড়ছে, এটা কিন্তু ভাবার মতো বিষয়। আমি শুনছিলাম যে তোমাদের লাস্ট 15 ডেজ, মানে কামিং 15 ডেজে তোমাদের বেশ কিছু ইনোভেটিভ প্ল্যান আছে প্রচার করার। সেই প্ল্যানগুলো যদি একটু বলো, কিভাবে কি করছো? প্রচারের প্ল্যানটা আমি একটু মানে মনে করি যে এটা না মানুষের কাছে একটু সারপ্রাইজের মতো করে থাক। আমি যখন হবে, আমি নিশ্চয়ই সবার কাছেই, মানে আমাদের প্রচারের ক্ষেত্রে উন্মুক্ত দ্বার, সবাই বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করছে, বলছে দিদি আমরা আসতে চাই, করতে চাই। আমি গ্রেটফুল, আমি চিরকৃতজ্ঞ। তো সেটা যখন হবে, আমার মনে হয় তখন যদি সবাই কোঅপারেট করে, কমিউনিকেট করে, সেটা বেশি ভালো হবে। সারপ্রাইজ থাকুক, এটা আমার ইচ্ছা ব্যক্তিগতভাবে, এটা সারপ্রাইজ রাখা ভালো। ঠিক আছে। এই যে তুমি ধরো নির্দল প্রার্থী হিসেবে তুমি ভোটে নামলে, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে তুমি এখানে জিতে যাচ্ছ, মানে ধরলাম তুমি বিধায়িকা হলে, তোমার কি শুধুমাত্র লক্ষ্য যে এইটুকু পরিসরের মধ্যে থেকে যাওয়া, নাকি তুমি রাজনৈতিকভাবে অন্যরকম কিছু ভাবছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা তো একটা প্রশ্ন মানুষের তরফ থেকেও আসছে যে নির্দল হয়ে তোমাকে জিতিয়ে দিলাম, তারপর তোমার ভবিষ্যৎ কি? আমি একদমই স্পষ্ট মানুষের কাছে এই বার্তা পৌঁছেও দিয়েছি, আমার কিন্তু ভবিষ্যৎ কোনো দলে যুক্ত হওয়া নয়। আমার কিন্তু ভবিষ্যৎ এরকম নয় যে আপনারা আমাকে জিতিয়ে দিলেন, আমি ঠিক তারপরের দিনই বাক্স প্যাটরা গুছিয়ে গিয়ে সেখানে নিজের মতো করে আবার আমি ওখানে তখন বিরাট বড় হিরো হতে গেলাম।
সোনারপুরে আমি মানুষ হয়েছি, সোনারপুরে জন্মেছি, আমার ভিটে আমার বাবাও জন্মেছে সোনারপুরে। আজকে যদি আমি সোনারপুরের সঙ্গে আমার নারীর টান কেটে দিই, তাহলে মানুষ আমাকে শুধু বেঈমান বলবে এরকম না, সোনারপুরের মানুষ বেঈমান বলবে এরকম নয়, আমার বাবা মাও আমাকে বেঈমান বলবে। মানুষের কাছে তো আমি লাইবেল, কিন্তু আমি বাবা মার কাছে তো লাইবেল হতে হবে। যে মেয়েটা বাবা মাকেই দেখবে না, সেই মানুষকে কি করে দেখবে? তাই আমার হিউজ প্ল্যান, বড় প্ল্যান, সেটা সোনারপুরকে কেন্দ্র করেই আপাতত আগামী 5 বছর। এবং আমার জনসংগ্রাম মঞ্চ, যেই মঞ্চ থেকে আমরা প্রার্থী হয়েছি বিভিন্ন জায়গায়, সেই মঞ্চটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এর আগে আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার হয়ে একমাত্র বিধায়ক হয়ে বিধানসভায় গেছে, কিন্তু আলটিমেটলি তো লাভের লাভ কিছু হয়নি। মানে আমি বলতে চাইছি যে তোমার সঙ্গে যদি আর 4-5 জন না থাকে, তাহলে তো গলা তুললেও তো লাভ হয় না। মানে অধিকার ছিনিয়ে নেওয়ার যে কথাটা তুমি বলছো, সেটা কি তোমার একার পক্ষে সম্ভব হবে? 5 বছর তো লাভলি মৈত্র এখানকার বিধায়িকা ছিলেন, কিন্তু তার সঙ্গে তো তৃণমূল ছিল। তিনি তৃণমূল কংগ্রেস থেকে তো ফান্ড পেয়েছিলেন নিশ্চয়ই, বিধায়ক তহবিলে। তিনি তহবিলের টাকাটা ব্যবহার করলেন না কেন তাহলে? তার মানে ফান্ড পেলে হয় না, সেটা ব্যবহার করতে জানতে হয়। তুমি বলছো যে তহবিল, মানে বিধায়ক যদি তহবিলের টাকাটাকেও ব্যবহার করেন, তাহলে একটা চেহারা বদলানো যায় অঞ্চলের। তহবিলের টাকাটাই ব্যবহার করতে জানেননি উনি। উনি সেই টাকাটা উনি আত্মসাৎ করেছেন কি কে আত্মসাৎ করেছে আমি জানি না, কিন্তু 1.5 থেকে 2 কোটি টাকা, সেই টাকাটা দিয়ে কি উন্নয়নটা সোনারপুরে পাঁচালী গাঁওয়ের মতো হয়েছে আমি জানতে চাই মানুষের কাছে। মানুষ এই প্রশ্নটা আমাকেই করেছে। আর 5-6 জন মিলে না থাকলে গলার জোর বাড়ে না। তা আমি যদি একটু 1998 সাল বা তার আগে ফিরে যাই, মমতা বন্দ্যোপাধ্যায় তো যাকে দেখে এই তৃণমূল কংগ্রেসের এই বিরাট আজকে উত্থান, তিনি তো একাই ছিলেন। তিনি একা থেকে আজকে 1 লাখ 1 কোটি হতে পেরেছেন। তার শুরুটা তো একাই ছিল। তার মতো মানুষরা যদি পারে, আমি বিশ্বাস রাখি যে, যেহেতু তুমি বললে নওশাদ সিদ্দিকীর নাম, নওশাদ সিদ্দিকীর মতো মানুষরা বা যারা নতুন ছোট ছোট দল উঠছে আগামী দিনে কিছু করবে বলে, বিক্রি হবে না বলে, তারা কিছু করতে পারবে। বুঝতে পেরেছি। বিজেপির সঙ্গে তোমার একটা যোগের কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। তুমি তৃণমূল থেকে ধীরে ধীরে যখন দূরত্ব বেড়েছে তোমার বিজেপির সঙ্গে, তোমার দূরত্ব, তোমার মানে হাত ধরতে পারে একটা সম্ভাবনা ছিল। বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা হলো না কেন? মানে না, এরকম সম্ভাবনার বিষয় নয়, বিষয়টা হচ্ছে উভয় পাক্ষিক। ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, কারণ তখন আমরা তৃণমূল থেকে অনেক দূরে ছিলাম। আমরা সেই যোগাযোগে সাড়া দিয়েছিলাম, আমরা বাড়তি যোগাযোগ করিনি। ওরা যোগাযোগ করেছিল, আমরা সাড়া দিয়েছিলাম। এর বাইরেও আর একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে যে যারা বিজেপির কিছু কিছু নেতৃত্বরা এখন রয়েছে এই মুহূর্তে, যারা অনেক পরে বিজেপিতে গেছেন, কিন্তু আগে যারা কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত ছিল, আমার পরিবার কংগ্রেস পরিবার, তো সেই সূত্রে কাকু জেঠুর সম্পর্ক অনেকের সঙ্গে ছিল। এবং তারা যখন তৃণমূলেও ছিল তখনও তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, বিজেপিতে যাওয়ার পরও ভালো সম্পর্ক থেকেছে, এখনো আছে। কিন্তু বিজেপির এজেন্ডা পশ্চিমবঙ্গের বুকে আর রাজন্যার এজেন্ডা একদম সম্পূর্ণ আলাদা। রাজন্যা সম্প্রীতির কথা বলছে, সেটা সোনারপুরে হোক কিংবা যেই বিধানসভায় আমরা দাঁড়িয়েছি সেই জায়গায় হোক। আমাদের ধর্ম নিয়ে রাজনীতি করার প্রয়োজন নয়, কারণ আমি ধর্মের কথা বললাম আর আমার বাড়ির সামনে রাস্তা তৈরি হয়ে যাবে না। আমি রাম নাম করতে পারি আমার ঠাকুর ঘরে বসে, আমার খুব বিপদের সময় আমার আত্মশক্তি বলিয়ান করার জন্য। তো রাম নাম করলাম আমার বাড়ির সামনে রাস্তা তৈরি হয়ে গেল, এটা হয় না। তাই আমি বিজেপির এজেন্ডাতে বিশ্বাসী নই। তো ওই সম্পূর্ণ তোমার যে বক্তব্য বা যেটা তুমি উঠে আসছে বলছো, সেটাকে আমি সম্পূর্ণ নস্যাৎ করি। কারণ আমার পেছনে ভারতীয় জনতা পার্টির পতাকা লোগো নেই, আমার পেছনে আমার নিজেরই ব্যক্তি সত্তা রয়েছে। তো এইটুকুই আমি বলবো বিজেপির ব্যাপারে।